স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরোয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। আমরা আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি টানাপোড়েনের রাজনীতি। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন হাসান আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে আরও একজন অতিথি উপস্থিত হবেন। তিনি হচ্ছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। উনি আসলে আমরা ওনাকে আমন্ত্রণ জানাবো। এই মুহূর্তে মূল আলোচনায় যাওয়ার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসতে চাই। আওয়ামী লীগ নিষিদ্ধের পর দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র চলছে বললেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক। ডিসেম্বরের মধ্যে দেশের মানুষ অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখতে পাবে, প্রত্যাশা তারেক রহমানের। ফ্যাসিবাদের উত্থান রুখতে দেশের জনগণ ঐক্যবদ্ধ। বন্দর ও মানবিক করিডোর দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, মন্তব্য জামায়াতের। সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চায় এনসিপি। জাতীয় ঐকমত্য গড়ার চেষ্টায় সাধারণ জনগণকে যুক্ত করতে হবে, মন্তব্য আলী রিয়াজের। অমতের বিষয়গুলো প্রকাশের ঘোষণা। এবং কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। রাজধানী বর্জ্য 12 ঘন্টার মধ্যে অপসারণ, চামড়া নিয়ে কারসাজি হলে ব্যবস্থা। প্রিয় দর্শক, শিরোনামগুলো শুনছিলেন। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের উপস্থিত অতিথিরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আজকের আমাদের আলোচনার যে বিষয় ছিল টানাপোড়েনের রাজনীতি। হাসান আল মামুন, এই সিটি কর্পোরেশনের, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের পদ নিয়ে যখন রাজনৈতিক অস্থিরতা বা টানাপোড়েন শুরু হলো, ঠিক সেই মুহূর্তে প্রধান উপদেষ্টা, আমরা জানতে পারলাম যে প্রধান উপদেষ্টা ক্ষমতায় থাকতে চান না, পদত্যাগ করতে চান। সেই বিষয়কে মাথায় রেখেই পরের দিন থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তিনি প্রথম দিন 3টা রাজনৈতিক দলের সঙ্গে কথা বললেন এবং পরে গতকাল আবার কথা বললেন আপনাদের রাজনৈতিক দল সহ আরও 8টি রাজনৈতিক দলের সঙ্গে। এই যে টানাপোড়েনের রাজনীতি শুরু হলো এবং পরে রাজনীতিবিদদের নিয়ে যে উনি বসলেন, তারপরে কি রাজনীতির মাঠটা একটু ঠান্ডা হলো নাকি এখনও সেই টানাপোড়েনটা আছেই? জি, ধন্যবাদ আপনাকে। বৈশাখী টেলিভিশনে যারা দেখছেন দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে যে বিষয়টি আপনি বললেন যে টানাপোড়েনের রাজনীতি, এটি আসলে জুলাই গণ অভ্যুত্থানের পর আসলে আমরা যে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার ফেসিজমকে বিদায় করেছি, কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন ইস্যুতে আসলে এই যে ইসরাকের এবং প্রধান উপদেষ্টা যে বললেন উনি আর থাকতে চান না, এটা কিন্তু একদিনের কোনো বিষয় না। এটা দীর্ঘদিন, এই যে দীর্ঘ 8-9 মাসের রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কার্যকলাপের কারণেই কিন্তু উনি বলেছেন যে ইসরাকের মেয়র কিংবা দক্ষিণের মেয়র এজাজের পদত্যাগ, এটি কিন্তু আসলে মূল বিষয় না। মূল বিষয়টি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে ঐক্যটি ছিল সেটি কিন্তু আসলে নষ্ট হয়ে গিয়েছে। সেই নষ্টটা হলো কিভাবে? আসলে এই বিভেদটি কিন্তু শুরুতে যেতে হবে। এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে। এটি আমরা সবাই জানি। 2018 সালের যে সফল কোটা সংস্কার আন্দোলন আপনারাই শুরু করেছিলাম এবং আমরা সফলও করেছিলাম, যে আন্দোলনের মধ্য দিয়ে সরকারি চাকরি থেকে কোটা বিলুপ্তি হয়েছিল, সেই কোটা যখন আবার ফিরিয়ে আনলো, সেখান থেকে কিন্তু এই আন্দোলন শুরু হয় এবং এটি গণ অভ্যুত্থানের রূপ নেয়। পরবর্তী সময়ে এই যে রূপ নেয়, এখানে ছাত্র সমাজ এই আন্দোলনটার নেতৃত্বে থাকে, কিন্তু এই আন্দোলনটা পুরোপুরি সফল করে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আপনি যদি একটু খেয়াল করেন, বিএনপির প্রায় 300-র মতো শহীদ হয়েছে, জামায়াতে ইসলামের 100-র উপরে শহীদ হয়েছে, আমাদের গণ অধিকার পরিষদ থেকে 17 জন আমাদের শহীদ হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি যদি এটা সর্বময় আন্দোলন না হতো, তাহলে কিন্তু শুধুমাত্র শিক্ষার্থীরাই কিন্তু আসলে মারা যাওয়ার কথা ছিল, তাহলে রাজনৈতিক কর্মীরা এখানে মারা যাওয়ার কথা না। তাহলে রাজনৈতিক কর্মীদের যে মারা যাওয়া, এটির উপর আসলে চিত্রটা বোঝা যায় যে আসলে এই আন্দোলনে কারা সম্পৃক্ত ছিল। সম্পৃক্ত আসলে সবাই ছিল, শুধু ছাত্ররা না। সেটার সঙ্গে আমরা কিন্তু দেখেছি সাধারণ মানুষ, বাবা মারাও অনেক বাবা মাও কিন্তু এখানে ছিল, রাস্তায় পানি দিয়েছে এবং সেখানে গুলিবিদ্ধ হয়ে মারাও গিয়েছেন অনেকেই। সেই জায়গা থেকে একটি সর্বময় আন্দোলনকে যখন আসলে কিছু ব্যক্তি, যে এটা এই কয়েকজন সমন্বয়কের আন্দোলন এবং এটার পুরো স্টেকটা যখন তারা দাবি করলো যে এটি আমাদের আন্দোলন, এবং আপনি দেখবেন যখন শিবিরের ছেলেপেলে বিশেষ করে এবং ছাত্রদলের ছেলেপেলে
যখন তারা আসলে বুঝতে পারলো এবং ছাত্র অধিকার পরিষদের চলে ফেলে যে আসলে এই আন্দোলনটাকে কুক্ষিগত করা হচ্ছে। যেমন 1971 সালে মুজিব বাহিনী এই দেশে হচ্ছে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়। স্বাধীনতা সংগ্রামের মানে পুরো যে পার্টটা, পুরো যে মেকানিজমটা, এটা কিন্তু মুজিব বাহিনী করে। কিন্তু পরবর্তী সময়ে দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু রক্ষী বাহিনী গঠন করলো। এই রক্ষী বাহিনী পরে দাবি করলো যে এই মুক্তিযুদ্ধ আমরা করেছি, তখন মুজিব বাহিনীকে এখান থেকে কি করলো, আউট করে দিল। সেম চিত্রটা কিন্তু এবার জুলাই গণঅভ্যুত্থানে পরেও এই চিত্রটি হয়েছে। শিবিরকে বলা হয়েছে তাদের কোনো স্টেক নেই, ছাত্রদলকে বলা হচ্ছে তাদের কোনো স্টেক নেই, ছাত্র অধিকার পরিষদকে বলা হচ্ছে তাদের কোনো স্টেক নেই, বাম ছাত্র সংগঠনগুলোকে বলা হচ্ছে তাদের কোনো স্টেক নেই। এই যে অনৈক্যটি, ছাত্রদের অনৈক্য, পরে গেল এটা রাজনৈতিক দলের ভিতরে। রাজনৈতিক দলের ভিতরে আমরা যে আলোচনাগুলো আসলে বাহিরে শুনি, এর চেয়েও আসলে বড় একটি আলোচনা ভিতরে আছে। প্রথমে আমরা যখন উপদেষ্টার সাথে দেখা করি, হাসানুল মামুন, আমি এই বিষয়টি নিয়ে একটু আসবো। মনিরা শারমিন আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, তাকে আমরা স্বাগত জানাতে চাই। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা যেটা আলোচনা করছিলাম হাসানুল মামুন ওনার সাথে, সেই একই প্রশ্নটা একটু আপনাকেও বলি। দক্ষিণের সিটি মেয়রকে ঘিরে যে রাজনৈতিক উত্তেজনাটা তৈরি হলো এবং সেখানে পরে তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন বলে শোনা যাচ্ছিল, তারপরেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলেন উনি, এবং বসার পরের এখন যে পরিস্থিতি, তাতে কি রাজনীতির টানাপোড়েন বা রাজনীতির মাঠ একটু ঠান্ডা হলো কিনা, আমরা সেটা নিয়ে কথা বলছিলাম। মামুন সাহেবের সঙ্গে আপনার কাছেও একই প্রশ্নটা রাখতে চাই, রাজনীতির মাঠ কেমন? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, আমার সহ-আলোচক মামুন ভাইকে শুভেচ্ছা। দেখুন, আসলে আমার মনে হয় যে এই অভ্যুত্থান পরবর্তী সময়টা নিজেই আসলে একটা স্পেশাল সময়, এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা বাংলাদেশের ইতিহাসে এই ধরনের সরকারও আসলে প্রথম। সুতরাং এই জায়গা থেকে সরকারের পক্ষ থেকে কিছু টালমাটাল অবস্থা, এক ধরনের দোলাচলে থাকার মতো অবস্থা, বিভিন্ন গ্রুপের প্রেশার এবং বিভিন্ন রাজনৈতিক যারা গোষ্ঠী আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে, তাদের এক ধরনের তাদেরও হতাশা, এবং সাধারণ মানুষের তো আসলে অনেক বেশি প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। সুতরাং সব প্রত্যাশা এবং আমি যদি বলি রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যের মাধ্যমে যখন একটা অভ্যুত্থান হয়, এর পরবর্তীতে এই ধরনের বিভিন্ন নিজেদের এজেন্ডা ভিত্তিক রাজনীতিতে চলে আসার ফলে সরকারের উপরে এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে, এবং সেই চাপেরই আমি বলবো যে প্রতিফলন আমরা যেটা দেখলাম, যে প্রধান উপদেষ্টার এই ধরনের একটা সিদ্ধান্ত নিবেন কি নিবেন না, এবং সেখানে দেখলাম আমরা সকল রাজনৈতিক দল কিন্তু গিয়ে তাকে বললো যে না, উনি পদত্যাগ করুক, এটা আসলে কোনো রাজনৈতিক দলই চান না। সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের রাজনৈতিক স্ফিয়ারেও একটা মিউচুয়াল রেসপেক্টের একটা সংস্কৃতি তৈরি করতে হবে। দেখেন, আজকেও যদি আপনি দেখেন, আজকে গয়েশ্বরচন্দ্র রায় উনিও বলেছেন যে এই সরকারকে আসলে আন্দোলনের মাধ্যমে ওনারা মানে যদি 24 ঘন্টার মধ্যে ফেলে দিতে পারে। সম্ভব। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আনা হয়নি, ছাত্র সমন্বয়করা আনেনি। এবং আমি খুবই শ্রদ্ধার সাথে মামুন ভাই আমার সহযোদ্ধা, 2018 সাল 19 সালে আমরা একসাথে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি। সুতরাং আমাদের গোলটা একই ছিল। এই স্বৈরাচার বিরোধী আন্দোলন অনেক ক্ষেত্রে আমরা যখন দেখি যে বিভিন্ন বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে যে শুধু তারাই আন্দোলন করেছে এবং 17 বছর তারাই আন্দোলন করেছে, সেখানে কিন্তু আমরা প্রজন্মগতভাবে যে যারা এই লড়াইটা করেছি, তারা কিন্তু আমরা চ্যালেঞ্জ করতে পারি, আমরা এক সুরে কথা বলতে পারি। সেই জায়গা থেকে আমি হাসানুল মামুন ভাইয়ের সাথে একটা জায়গায় খুবই শ্রদ্ধার সাথে দ্বিমত করতে চাই, যে এনসিপি অথবা নাগরিক কমিটি অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কখনো এই ধরনের, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই ধরনের কোনো ছাত্ররাই শুধু এই আন্দোলন করেছে, এবং গুটি কয়েক ছাত্র সমন্বয়ক বা উপদেষ্টা যাদেরই বোঝাতে চান, তারা আসলে এই ধরনের কথা কখনো বলেছে কিনা যে এই স্টেকটা শুধুমাত্র তাদের, এটা আমার মনে হয় না কখনো। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এটা আসলে বলেননি তারা। তবে এবং আমরা কিন্তু এই জায়গা থেকে এটাই বলি সবসময় যে এই আন্দোলন ছিল ছাত্র জনতার অভ্যুত্থান। এই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটার একটা স্পেশালিটি ছিল যে অন্য সকলে কিন্তু সকল ব্যানার বাদ দিয়ে এই একটা জায়গায় ঐক্যবদ্ধ হতে পেরেছিল এবং বলেছিল যে ঠিক আছে, এই ব্যানারটাকে আমরা অ্যাকনলেজ করছি এবং আমরা সবাই যেদিকে লক্ষ্য আমাদের, যেদিকে উদ্দেশ্য, সেদিকে আমরা এই ব্যানারের মাধ্যমে যেতে পারবো। সুতরাং এক ধরনের ঐক্য তৈরি হয়েছিল। এবং এই জায়গায় প্রধান উপদেষ্টার যখন পদত্যাগের এই বিষয়টি আসলো, তখনও কিন্তু আমরা আরেক ধরনের ঐক্যই দেখলাম যে না,
ইউনূস শেষ প্রফেসর পর্যন্ত সবাই ইউনূস চাচ্ছেন প্রফেসর ইউনূসই একদমই, থাকবেন। একদমই। জি, আমি আবার একটু হাসান আল মামুন আপনার কাছে আসতে চাই। এই যে দ্বন্দ্বটা যে শুরু হলো, রাজনৈতিক টানাপোড়েন, আমরা যে আজকে সাবজেক্টটা নিয়ে কথা বলছি, এই টানাপোড়েনটা যে আমরা এখানে মিছিল মিটিং দেখলাম ইশরাকের শপথ নিয়ে, সেখানে এটা কি শুধু সরকারের সঙ্গে এই মেয়র পদ নিয়ে এই দ্বন্দ্ব, নাকি আসিফ মাহমুদের সঙ্গে এটা ইশরাকের একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেল? এই বিষয়টি একটু আপনার কাছ থেকে জানতে চাই। অনেকেই বলছেন, গণমাধ্যমেও এই বিষয়টা আলোচনা আছে এবং একই সাথে আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানেও অনেকে বলছেন। জি, এইখানে আসলে আসিফ মাহমুদের সাথে ইশরাক ভাইয়ের কোনো দ্বন্দ্ব আছে বলে ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি না, কখনোই ছিল না। আসিফ মাহমুদও সে আমাদের 2019 সাল থেকে ডাকসু নির্বাচনের পর থেকে আমাদের সাথে সে রাজনীতিতে ছিল, আমাদের সহযোদ্ধা। তো আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় মেয়র না। পদ নিয়ে এখন তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু অফিসও করছেন নগর ভবনে। রাইট, এখন মেয়র পদ নেওয়ার পর এখানে আসিফ যে কাজটা করেছে, ভুল যে কাজটা, সেটি হচ্ছে আপনি চট্টগ্রামে কিন্তু শাহাদাত ভাই কিন্তু মেয়র হয়ে গেছেন আদালতের রায়। আদালতের রায়ে, রাইট। এখন যেহেতু এই সরকার, ইশরাক ভাই যখন দেখলো যে এই সরকার আদালতের রায়ের মাধ্যমে যারা আসলে কম্পিটিটর ছিল আওয়ামী লীগের, তাদেরকে আসলে যদি বুট হতো প্রকৃতপক্ষে, তাহলে কিন্তু শাহাদাত ভাই তখন মেয়র হতেন। এই গ্রাউন্ডে কিন্তু আদালত শাহাদাত ভাইয়ের পক্ষে রায় দিয়েছে। তো ইশরাক ভাই চিন্তা করলো যে তাহলে আমিও এটা আদালতের ইয়াতে যাই, আদালত কি বলে শুনি। আদালত যখন ইশরাক ভাইকে রায় দিল, দেওয়ার পর আসিফ মাহমুদ যে মন্তব্যগুলো করেছেন, এটি ওনার জায়গা থেকে উচিত হয়নি। এইখানেই আসলে মূল দ্বন্দ্বটা, সেখান থেকে শুরু। হ্যাঁ, এখান থেকেই শুরু। আসিফ মাহমুদের উচিত ছিল যে এটি দেখবেন প্রধান উপদেষ্টা এবং যারা বিচারক আছেন, তারা যেটা ভালো মনে করবেন, যে রায় দিবেন, যেভাবে রায় দিবেন, যদি মনে করেন যে নির্বাচন হবে না, এই ইশরাককে মেয়র পদে বসানো যাবে না, তাহলে সেটি আদালত দেখবেন। আদালতের যেহেতু সে আদালতে গিয়েছে, আদালতের রায়ের উপর আমার শ্রদ্ধা আছে, কিন্তু ব্যক্তিগতভাবে আসিফ মাহমুদ এই বিষয়টাকে আসলে ডিফিকাল্ট করেছেন, যার কারণে আসিফ মাহমুদের পদত্যাগের দাবি উঠেছে। পরবর্তী সময়ে এই আন্দোলন বিভিন্ন স্লোগান এসেছে, যেটি আসলে খুবই দুঃখজনক। আসিফ মাহমুদকে নিয়ে ব্যঙ্গাত্মক করা হয়েছে, এটা আমি কোনোভাবেই আসলে আশা করি না। কিন্তু আসিফ মাহমুদের এখানে আসলে এক প্রকার নাক গলানো, এটা নাক গলানো তার উচিত হয় নাই। প্রধান উপদেষ্টা যেহেতু আছেন, প্রধান বিচারপতি আছেন, তাদের উপর দায় দেওয়া উচিত ছিল। এই মন্ত্রণালয়েরই উনি এই মন্ত্রণালয়ের ঠিক আছেন, উনি এই মন্ত্রণালয়ের ঠিক আছেন, কিন্তু আপনি যে কোনো মন্ত্রণালয়ের হন, কিন্তু আদালতের বিষয়ে তো আপনি কোনো রকম এখতিয়ার রাখেন না, কোনো মন্তব্য করতে পারেন না। আদালতের চূড়ান্ত রায়ের আগে, চূড়ান্ত রায় একদম অ্যাপিলিট ডিভিশনের চূড়ান্ত রায়ের আগে এটা আইনি ভাষায় উল্লেখ আছে যে কেউ এই ব্যাপারে কোনো রকম মন্তব্য করতে পারবে না। এটা আপনি আইনটা পড়ে দেখবেন, একদম সুস্পষ্টভাবে আছে যে কোনো রায়ের বা কোনো মানে বিষয়ের চূড়ান্ত ফায়সালার আগে কেউ যেন মন্তব্য না করে। এটা উনি উপদেষ্টা করেছেন, সেই জায়গা থেকে মূলত দ্বন্দ্বটা। আর একটা বিষয় হচ্ছে, এইখানে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বসালাম, একটি নিরপেক্ষ সরকার, সঠিক, কিন্তু এখানে বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপির ভিতরে যে বিতর্কের একটি দ্বন্দ্ব, এটি আসলে চরম মাত্রায় পৌঁছে গিয়েছে। কেন? এই দ্বন্দ্বটি আপনি যদি বলেন শুধুমাত্র যে আন্দোলন কেন্দ্রিক, বিষয়টা কিন্তু এরকম না। 17 বছর যে সকল পুলিশ কর্মকর্তা যারা বিএনপি মাইন্ডেড, আমি বিএনপির বলতেছি না, বা বিএনপিকে পছন্দ করে, তারা কিন্তু পদবঞ্চিত ছিল। যারা জামাতকে পছন্দ করে, জামাতের এরকম লোকও আছেন যারা আসলে জামাতের সরাসরি সভাপতি ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে অ্যাডমিন ক্যাডার হয়েছেন বা অন্যান্য ক্যাডার হয়েছেন, তারা কিন্তু এই 17 বছর কেউ ঢাকায় কোনো মিনিস্ট্রিতে আসতে পারেন নাই, কোনো কাজে আসতে পারেন নাই। তাদেরকে পরিকল্পিতভাবে তাদেরকে ঢাকা থেকে আউট করে এবং পদায়নও দেওয়া হয় নাই। এমনও হয়েছে যে তার সাথে যারা ছিল এরা 5-6টা আপনার প্রমোশন পেয়ে সচিব বা আপনার জয়েন্ট সেক্রেটারি হয়েছে, কিন্তু তারা উপসচিব পর্যায়ে রয়ে গেছে। যখন আপনি পদায়নগুলো যখন একটা বোর্ড না করে শুধুমাত্র ছাত্র উপদেষ্টা বা যারা ছিল, এখানে কি হয়েছে না হয়েছে, সংস্কার কমিশনে কে ছিল, জনপ্রশাসন যে সংস্কার কমিশন, সেখানে ছিল আগে নাহিদ ইসলাম, পুলিশ সংস্কার কমিশনে সদস্য সচিব আসিফ মাহমুদ ভুঁইয়া। এখন আপনি ভিতরে, যখন আমি বিতর্কের বিষয়টা বলতেছি, কনফ্লিক্টের জায়গাটা, যখন আপনি জামাতে ইসলামের মাইন্ডেড লোকদেরকে, বিএনপির মাইন্ডেড লোকদেরকে, যারা এতদিন পর্যন্ত পদবঞ্চিত ছিল, তাদেরকে যখন আপনি আবার মাইনাস করবেন, তাদেরকে আপনি পদায়ন দিবেন না, ভালো জায়গায় বসাবেন না, তাদেরকে এখান থেকে সরিয়ে দিবেন শুধুমাত্র বিএনপি করে বিদায়, বিএনপি মাইন্ডেড ছিল বিদায়,
আপনি পুলিশ প্রধানকে কিন্তু সরিয়ে দিয়েছেন। এটা কিন্তু একদম ওপেন সিক্রেট। এটা কি এনসিপি এনসিপি বা যারাই করুক, সরকারই তো করেছে, সরকার করেছে। ইন্ধন ছিল এনসিপির বলছেন আপনি। এনসিপির ইন্ধন ছিল কিনা সেটি মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে যে তাকে এখানে সরানোই হয়েছে, সে বিএনপি মনোভাবাপন্ন ছিল এবং ডিবির যে প্রধান ছিল আগে তিনিও বিএনপি মাইন্ডেড ছিল, এই জন্য তাকে সরানো হয়েছে। তাহলে আপনি আসলে চাচ্ছেনটা কি? আপনি জামাত ইসলামের লোকদেরকে সরিয়ে দিবেন, বিএনপির লোকদেরকে সরিয়ে দিবেন। আপনার কি মনে হচ্ছে যে এই রাষ্ট্রটা তাহলে আপনি কাদের পদায়ন চাচ্ছেন? আপনি আওয়ামী লীগ রেজিমের বাহিরে যারা এতদিন পর্যন্ত জায়গায় ছিল বিভিন্ন সচিবালয়ে, এরা তো পুরোটাই আওয়ামী লীগ রেজিমের একটা অংশ। আপনি যদি এই জামাত বিএনপিকে বাদ দেন তাহলে আপনি কাদের এখানে পদায়ন দিচ্ছেন? আমি এটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করতে চাই, সংস্কার কমিশনকে প্রশ্ন করতে চাই, জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রশ্ন করতে চাই, আপনি পদায়নগুলো কাকে দিচ্ছেন? পদায়ন দিচ্ছেন আওয়ামী লীগের দোসরদেরকে। আপনি যদি জামাত ইসলাম বিএনপিকে বাদই দেন তাহলে আপনি দিবেন কাকে এখানে? মানে যারা আগেও বিভিন্ন সময় সুবিধা নিয়েছেন তারাই আবার সুবিধা পাচ্ছে, এবং যারা বঞ্চিত ছিলেন তাদেরকে কিছুটা সময় প্রথম দিকে পদায়ন করা হলেও পরবর্তী সময়ে তাদেরকে বিভিন্ন দপ্তর থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। মনিরা শারমিন, আপনি শুনলেন, আসলে এই ক্ষেত্রে কি আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা সরকারের সঙ্গে, যে কারা ডিসি হবেন, কারা এসপি হবেন, বা কারা বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো বা দপ্তরে থাকবেন? 10 সেকেন্ড বলে নেই। সচিবালয়ে তানবীর হচ্ছে 400 কোটি টাকা দিয়ে ডিসিদের বদলি, পদায়ন সবকিছু করেছে এবং তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক। এটি হচ্ছে, এবং মিডিয়াতে বর্তমানে তিনি এই এনসিপি থেকে বহিষ্কৃত হয়েছে। হ্যাঁ, বহিষ্কৃত, এনসিপি তাকে বহিষ্কার করেছে এবং দুদকে তার, কিন্তু সে পদায়ন যাদেরকে করেছে ডিসি, তারা তো এখনো বলবৎ আছে। ডিসি তো তারা আছে। তো এই পুরো প্রক্রিয়াটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আপনাকে, তানবীরকে দিয়ে এক্সাম্পল দিলাম যে সমস্ত ডিসি নিয়োগ 66 জেলায় এটা এনসিপি করেছে এবং তানবীরের মাধ্যমে। এনসিপি যেটা করতে পারে, তার বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছে তারা তাকে শোকজ করেছে, তখনই কিন্তু অভিযোগটা উঠেছিল। মনিরা শারমিন, যদি একটু যখন ডিসি পদায়ন হয় তখনই কিন্তু আমরা একটু শুনে আসি। মনিরা শারমিন। আচ্ছা, ধন্যবাদ। দেখেন, প্রথমত এনসিপি সরাসরি ডিসি নিয়োগ করবে, বা আমি যদি বলি সরাসরি কথা বলেননি, উনি বলছেন যে আপনাদের একটা মানে যোগাযোগ আছে বা ইন্ধন আছে সরকারের সঙ্গে। আচ্ছা, দেখেন, প্রথমত গাজী সালাউদ্দিন তানভীরের ব্যাপারটা বলি। সেটা হচ্ছে তিনি এই আন্দোলনে তো আসলে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে, এবং আমাদের এনসিপিতেও যদি ধরেন, সেটা হচ্ছে মানে ব্যাপারটা এমন না যে আমরা সবাইকে চিনি। স্বাভাবিকভাবেই যখন গাজী সালাউদ্দিন তানভীর আমাদের সাথে এসছে, আমি ব্যক্তিগতভাবেও তাকে চিনতাম না, কিন্তু আমাদের দলটি কিন্তু প্রায় 3 মাসের একটি দল। এখন এই যখনই আমরা আসলে এই বিষয়টি শুনেছি, গাজী সালাউদ্দিন তানভীরের ব্যাপারে বিভিন্ন পত্রপত্রিকা যখন নিউজ করছে, এবং এনসিটিভির যেই আসলে কাগজ বই ছাপানো, এটাই হচ্ছে ওনার ব্যাপারে 400 কোটি টাকার এক ধরনের অভিযোগ ছিল। সুতরাং আমরা একদমই দলীয় ফোরাম থেকে এইটা করেছি, এবং আমাদের যে শৃঙ্খলা কমিটি আছে সেখান থেকে কিন্তু তাকে মানে বহিষ্কার করা হয়েছে। এবং আমরা বলেছি যে বিদ্যমান দেশের যে বিদ্যমান আইনে তার বিরুদ্ধে যেভাবে করে আসলে তদন্ত করা সম্ভব তদন্ত করেন, এবং যেভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব সেভাবে ব্যবস্থা নেন। সেটা হচ্ছে দুদকে এখন তদন্ত চলছে। জি, এখানে আসলে গাজী সালাউদ্দিন তানভীর যেহেতু আমরা ব্যক্তিগতভাবে সবাই তার সাথে অ্যালাইন্ড না, এবং আমরা জানতাম না, সুতরাং সে যদি কোনো ডিসি নিয়োগ করেও থাকে সেটা তার ব্যক্তি স্বার্থে, সেটা আসলে দলীয় স্বার্থে অবশ্যই না। দলীয় স্বার্থে হলে তো আমরা তাকে শেল্টারই দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু এই ধরনের ঘটনা তো ঘটেনি। এই জায়গায় আরেকটা ব্যাপার আমি একটু বলি, আরেকটা অন্য প্রসঙ্গ, সেটা হচ্ছে এনসিপি আসলে এই পুরো সরকার ব্যবস্থার সাথে এনসিপিকে আসলে একটা, যদি আমি বলি যে সূক্ষ্মভাবে অ্যালাইন করা হয়, বা এনসিপি এবং সরকারের মধ্যে আসলে অনেক রাজনৈতিক দলই আসলে এটা মানে বিভেদটা করতে পারেন না। এটার কারণটা আসলে আমি বুঝতে পারি না। শুধুমাত্র যদি এমনই হয় যে অভ্যুত্থানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে যে দুজন উপদেষ্টা আসলে সরকারে আছেন, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, তো সেটা আসলে হলেও কিন্তু আমরা এনসিপির পক্ষ থেকে কিন্তু এটা একদমই আমাদের প্রেস ব্রিফিং করেও আমরা পরিষ্কার করেছি। এমন না যে আসলে এর আগে পর্যন্ত আমরা অস্বীকার করতাম, আমরা বলতাম যে আসলে সরাসরি কোনো সম্পর্ক নেই। হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে জি,
একদমই জি জি আমাদের দলের সাথে অভ্যুত্থানের সরাসরি কোনো সম্পর্কিত নেই। সরাসরি এবং সম্পর্কিত এবং আসিফ মাহমুদ এটাও বলেছেন যে উনি আসলে এনসিপিতেই জয়েন করবে নাকি অন্য কোনো রাজনৈতিক দলে জয়েন করবে, এটা ওনার ব্যক্তি চিন্তা। সেই জায়গা থেকে এই জিনিসটা আসলে এভাবে করে দেখার কোনো যৌক্তিকতা নেই। এবং দেখেন বিএনপি, এই যে ভাই একটা কথা বললেন ওইটার একটু অ্যান্সার দিই, সেটা হচ্ছে 17 বছরে এনসিপিতে নতুন রাজনৈতিক দল, এবং 17 বছরে আমরা তো আসলে ছাত্র রাজনীতি করেছি, ক্যাম্পাসগুলোতে আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু আমাদের তো এই যে 17 বছরের যে আপনি বললেন যে যারা বঞ্চিত প্রশাসনে, তারা বেশিরভাগই বিএনপি এবং জামাতের মানুষ। সুতরাং এই বিএনপি জামাতের মানুষজন বাদে শুধু আছে আওয়ামী লীগের লোকজন, যারা আসলে প্রশাসনকে এতদিন ধরে এই ফ্যাসিবাদী কাঠামোটা তৈরি করে রেখেছে এবং এটাতে সর্বভাবে সহযোগিতা করেছে। এবং দেখেন এই জায়গাতে কিন্তু আমরা বারবার করে নির্বাচনের প্রসঙ্গও যখন আসছে, আমরা কিন্তু বলছি যে সেই সিস্টেমটা, সেই মানুষগুলোকে দিয়ে আপনারা কিভাবে করে নির্বাচন করার কথা ভাবছেন, এবং আমরা পুলিশের কথাও বলছি, প্রশাসনের কথাও বলছি। সেই ক্ষেত্রে এই 5 তারিখের পরে কিন্তু পুরো আপসাইড ডাউন হয়ে গেছে এই প্রশাসন এবং পুলিশে। কিন্তু আপনি দেখেন যে যারা বঞ্চিতের কথা বলছেন তারাই কিন্তু এখন আপনার সব ফ্রন্ট লাইনার, এবং যদি বলি ঢাকার মধ্যেও, এবং ভালো ভালো তারা রিওয়ার্ডেড পোস্টিং যেগুলো সেগুলো কিন্তু হচ্ছে। এবং দেখেন এইখানে আমাদের নরসিংদীর একটা ঘটনা, আমাদের এক কেন্দ্রীয় নেতা তার নিজের আসলে এলাকায় একজন ইউএনও শুধুমাত্র তার সাথে ভালো করে কথা বলেছে, তার সাথে একটু নর্মালি একটা সৌজন্য সাক্ষাৎ করেছে দেখে বিএনপির একজন ওয়ার্ড পর্যায়ের নেতা সেই ইউএনওকে ট্রান্সফার করে দিয়েছে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু খুবই অ্যালার্মিং। এখানে আসলে কারা আসলে সরকারে এবং সরকারের ভেতর থেকে কারা কলকাঠি নাড়ছে, এবং 17 বছরে তো আমরা আমাদের নিজেদের লোকজন তৈরি করিনি যাদের আমরা প্রশাসনে বসাবো। এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম রাজনীতির টানাপোড়েন বা টানাপোড়েনের রাজনীতি নিয়ে। এই বিষয় নিয়ে কথা বলছিলাম। আমাদের দুজন অতিথি আছেন। এবার শুরু করতে চাই হাসান আল মামুন আপনাকে দিয়ে। অনেকেই বলছেন সরকারের জনপ্রিয়তা কমছে, আগে যে জনপ্রিয়তাটা ছিল এবার প্রতিদিনই বা বিভিন্ন কারণে সরকারের জনপ্রিয়তাটা কমছে। আপনারাও বিভিন্ন টকশোতে বলছেন যে সরকারের আগের যে জনপ্রিয়তা ছিল সেটা এখন আর নেই বিভিন্ন কারণে। এই কারণগুলো একটু জানতে চাই। সরকারের জনপ্রিয়তা কমেছে এটির সাথে আমি পুরোপুরি দ্বিমত। এটি কারা বলছে সেটি আমরাও হয়তো বলতে পারি, হয়তো কোনো অনিয়ম মানে হয়তো দৃষ্টিকটুর হতে পারে যে এই বিষয়টা আমাদের মতো করে হয় নাই, বা কোনো সিদ্ধান্তে ভুল হতে পারে, কিন্তু সরকার অজনপ্রিয় হয়ে উঠছে এটি আসলে সঠিক নয়। এটি যদি সঠিক হতো তাহলে কিন্তু সরকারের ডাকে সকল দল কিন্তু এই যে মিটিংয়ে আসতো না এবং সবাই মিলে কোলাকুলি করে কিন্তু বের হয়ে যেত না। সমালোচনা থাকতে পারে, বিভিন্ন কাজের সমালোচনা থাকতে পারে, সেটি আমরা করব, কিন্তু তার মানে সমালোচনা হচ্ছে, জনপ্রিয়তা কমে নেই, সমালোচনা হচ্ছে এবং এটা হওয়া উচিত বিভিন্ন কাজে। যেমন ইসরাকের যে ঘটনা নিয়ে যে ঘটনাটি ঘটলো, দক্ষিণের মেয়র যে ঘটনাটি ঘটালেন, ওনার বিরুদ্ধে স্পেসিফিকভাবে অভিযোগ আসলো যে আসলে উনি হচ্ছে হিজবুত তাহরিরের সদস্য ছিলেন একটা সময়, এবং এটা উত্তরের মেয়র বলছেন। উত্তরের মেয়র, জি উত্তরের মেয়র, তো এটা হচ্ছে একদম স্পষ্ট। তো এই অভিযোগ যখন মানে আমরা কেউ করলাম, তখন সেখান থেকে উল্টা আমাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হলো। তো এই বিষয়গুলো আসলে এক প্রকার সরকার আমাদের কর্মকাণ্ডেই, আমি বলবো আমাদের কর্মকাণ্ডে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস বিব্রত। শুধু মানে যে আমি পুরোপুরি দায়টা এনসিপিকে দিচ্ছি বিষয়টা এরকম না, আমাদেরও দায় আছে, তবে অধিকাংশ ক্ষেত্রেই এনসিপির দায় আছে। কারণ এই জুলাই গণ অভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছিল, এবং যে সরকারটি গঠিত হয়েছে এখানে আমরা বলি অনেক ক্ষেত্রে যে যাদের উপদেষ্টা বানানো হয়েছে তাদেরকে কনসার্ন নেওয়া হয়েছে আমাদের অনেক ক্ষেত্রে, কিন্তু আসলে অধিকাংশ ক্ষেত্রে কনসার্ন নেওয়া হয় নাই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথাটি নিজেই স্বীকার করেছেন যে আসলে যেভাবে ফ্রুটফুল উপদেষ্টা পরিষদ গঠন করার কথা ছিল সেটি আসলে স্বল্প সময়ের মধ্যে করতে পারি নাই। আর এই জন্য আমরা এখনো বলছি যে উপদেষ্টা পরিষদটি পূর্ণ গঠন করেন, এবং আগেও বলেছিলাম। আমার আজকে এই কথাটা একদম স্পষ্টভাবে আসলে একটু বলতে চাই, মনিরা শারমিনও আছেন আমার সহযোদ্ধা। বিষয়টা হচ্ছে যে আমরা যেটা চেয়েছিলাম জাতীয় সরকারের আদলে এই উপদেষ্টা পরিষদটি গঠন করা, তাহলে আজকে নির্বাচনের জন্য যে চাপটি আসছে সেটা কিন্তু আসতো না। এবং যে অনৈক্যের সুর, যে আমার চাওয়া পাওয়া মিলতেছে না, বা আমি এটা বলতেছি আমার মতো করে হচ্ছে না,
যদি এখানে রাজনৈতিক দলগুলো এবং রাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে যদি অন্তপক্ষে একজন করে প্রতিনিধি এখানে এই উপদেষ্টা পরিষদে এঙ্গেজ করা হতো, তাহলে আজকে অধিকাংশ ক্ষেত্রে যে প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে এগুলো কিন্তু হতো না। এবং জাতীয় সরকারের ফর্মুলা কিন্তু প্রথম থেকে আমরা বলে আসছি, কারণ আপনি দেখেন শেখ হাসিনার এত বড় একটা ফেসিজম আমরা বিদায় করলাম, এখন আমরাই যদি আবার এই আগামী নির্বাচনকে কেন্দ্র করে নিজেরাই যদি আবার মারামারিতে লিপ্ত হয়ে যাই, তাহলে তো শেখ হাসিনা আসা লাগবে না। শেখ হাসিনা আসা ছাড়াই আমরা নিজেরা মারামারি করে কিন্তু কারবালার ময়দান হয়ে যাবে। এবং এই পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু অনেক আওয়ামী লীগের নেতারা এখন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, সক্রিয় হচ্ছে। জি, বরং আমি বলবো, আমি এখন একদম অনিয়ারই বলছি, আগামী নির্বাচনটি আসলে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের চেয়েও সবচেয়ে ভালো হচ্ছে সকল এই রাজনৈতিক আওয়ামী লীগের বাইরে যারা রাষ্ট্রের স্টেক হোল্ড ছিল, এই জুলাই গণ অভ্যুত্থানে যারা স্টেক হোল্ড ছিল, সকলকে নিয়ে একটি কোয়ালিশন সরকার গঠন করা, অন্ততপক্ষে 5 বছর আগামী এই 5 বছর এই কোয়ালিশন সরকারের মাধ্যমে দেশটাকে পরিচালিত করে, পরে যে রাজনৈতিক দলগুলো আছে তারা তাদের জায়গা থেকে ডিবেট করবে, তাদের শক্তিমত্তা বৃদ্ধি করবে, করে তারপর একটি নির্বাচন হোক। অন্ততপক্ষে 5 বছর এখনো কি সে সময় আছে? এখনো কি সেটা গঠন করা সম্ভব বলে মনে করছেন এটা আপনারা? হচ্ছে আপনি আপনার দল মনে করছে কিনা? আমার দল মনে করে অবশ্যই এটি সম্ভব, কোয়ালিশনের একটি ইলেকশন করা। পাশাপাশি আগামী নির্বাচনেও এমনও হতে পারে এটি বড় যে রাজনৈতিক দলগুলো আমরা আছি যারা আসলে রাষ্ট্রের মূল স্টেক, আমরা যদি চাই এবং আলোচনায় যদি সম্মত হই তাহলে আসলে সম্ভব। এবং একটা কোয়ালিশনের ইলেকশন বা ইলেকশন ছাড়াও হইতে পারে আপনার জাতীয় নির্বাচন যেটিকে বলে, বা আপনার বিএনপি যে ফর্মুলাটি দিয়েছে যে নির্বাচনের পরে তারা একটি জাতীয় সরকার গঠন করবে, জাতীয় সরকারের যে ফর্মুলাটি, আমরা বিভিন্ন ওয়েতে ঐক্যবদ্ধভাবে দেশ চালানোর কিন্তু হাসানুল মাহমুদ, ধন্যবাদ আপনাকে। মনিরা শারমিন, আপনারা দুদিন আগে নির্বাচন কমিশন ঘেরাও করেছেন যে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, যদিও আসলে নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো পারফর্ম তারা করেননি, তাদের কোনো দায়িত্ব পালন করেননি মাঠে। সেই ক্ষেত্রে কি দেখে আপনারা বলছেন যে তাদের পুনর্গঠন করতে হবে, এবং আপনারা 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন, মানে কি দেখলেন তাদের মধ্যে যে তারা কি করলো যার জন্য পদত্যাগ করতে হবে? আচ্ছা, দেখুন আসলে এই আমি যদি বলি যে নির্বাচন কমিশনের পুনর্গঠনের ব্যাপারটা, এটা কিন্তু দেখেন যখন আমরা নাগরিক কমিটি হিসেবে কাজ করেছি তখনও কিন্তু এই যে ডাক্তার শাহাদাতের যে আদালতের রায়ের মাধ্যমে, হ্যাঁ জি, চিটগংয়ের মেয়র, এই আদালতের রায়ের মাধ্যমে সে যে আসলে যেই পদে আবার বহাল হলেন মেয়র পদে, তো এই বিষয় নিয়ে তখনও আমরা এটার উদ্বিগ্নতা জানিয়েছি। এবং আরও একটা ব্যাপার দেখেন, আমরা বলেছি যে নির্বাচন সংস্কার কমিশন গঠিত হয়েছে, কিন্তু তার আগেই নির্বাচন কমিশনার কিন্তু নিয়োগ হয়ে গেছে, এবং তখনও কিন্তু আমরা এই বিষয়টিতে আমাদের কনসার্ন জানিয়েছি। তো এমন না যে আসলে নির্বাচন কমিশনের ব্যাপারে আমরা আগে থেকে বলিনি বা হঠাৎ করে এখন এসে আসলে পুনর্গঠনের দাবি জানাচ্ছি। এবং এই নির্বাচন কমিশনের যে আইনটা, যে 2022 সালের যে আইনের মাধ্যমে এই কমিশনটি গঠিত হয়েছে, এটি কিন্তু বিএনপির পক্ষ থেকেও কিন্তু ওই সময় বলা হয়েছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীরই বলেছিলেন যে এটা বাকশালী আইন। সুতরাং সেই জায়গা থেকে বিএনপির সেই সময়ের বক্তব্য এবং এখনকার বক্তব্য কিন্তু মিলছে না। আমরা এই জায়গায় আমাদের কনসার্ন জানিয়েছি। এবং এই পুনর্গঠনের ব্যাপারটি দেখেন, এই আমি যদি বলি ইশরাক নির্বাচন হোসেনের কমিশন গঠন হওয়ার সময় তো সবার কাছ থেকে নাম প্রস্তাবও নেওয়া হয়েছিল এবং আপনারাও হয়তো দিয়েছিলেন, তালিকা চেয়েছিল, আপনারা দিয়েছিলেন, তখন সম্ভবত আপনারা প্রোটেস্ট করেন। আমরা তখন রাজনৈতিক দল হিসেবে তো তখন আত্মপ্রকাশ করিনি, সেটা অন্য ব্যাপার। কিন্তু দেখেন এখানে তো অন্যান্য সকল রাজনৈতিক দল ছিল। এবার নির্বাচন কমিশন যে নির্বাচনের কথা আসলে বারবার বিভিন্ন আলোচনায় উঠে আসছে, সেই নির্বাচন কমিশনের কার্যক্রম যদি প্রশ্নবোধক বিষয় তৈরি করে, সেটা তো আসলে আমাদের জন্য কনসার্নিং। এবং আরেকটা ব্যাপার দেখেন যে এই ইশরাক হোসেনের বিষয়ে এই অবৈধ নির্বাচন বললেন, কিন্তু অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জন্য যে ধরনের নাগরিক ভোগান্তির মধ্যে পড়লো ঢাকাবাসী। এবং আমি যদি বলি যে যিনি আসলে নিজেকে নগরপিতা হিসেবে বলছেন, আবার একই সাথে তারাও আসলে যখন আমরা দেখলাম যে মাঠের আন্দোলনটি প্রথমে মনে হলো যে তাকে আসলে মেয়র পদে অধিষ্ঠিত করার জন্য, পুনর্বহাল করার জন্য, আদালতের রায়ের ভিত্তিতে করার জন্য আন্দোলনটি হচ্ছে। পরে আবার মনে হলো যে না, আন্দোলনটি আসলে সেজন্য না, আন্দোলন হয়তো কোনো উপদেষ্টার প্রতি আসলে ব্যক্তিগত আক্রোশ বা ব্যক্তিগত রোষের কারণে আমি যেটা একটু আগে প্রশ্নটা করেছেন। এবং ওটারই একটা উত্তর বলি, দেখেন আসিফ মাহমুদ আসলে এই বিষয়ে আমি যতটুকু
টেলিভিশন মারফত এবং পত্রপত্রিকা মারফত যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে এই বিষয়ে কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় কিন্তু পক্ষভুক্ত ছিলেন না। সুতরাং এই জায়গা থেকে কিন্তু আসিফ মাহমুদের কোনো পার্টি ছিল না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন এই আন্দোলন থেকে অনভিপ্রেতভাবে যখন আসিফ মাহমুদকে বারবার করে তার ছবি, তার কুশপুত্তলিকা দাহ এবং নানান কিছু আসলে করা হচ্ছিল, এবং এই জায়গা থেকে তার একটা মন্তব্য চাওয়া হয়েছিল কোনো একটা মিটিংয়ের পরে, হয়তো তার সাথে সাংবাদিকরা কথা বলছিলেন, তো সেখানে সে তার মন্তব্য করেছিল এবং সেখানে সুস্পষ্টভাবে উনিও এটা আমি বলতে শুনেছি যে এখানে তো আসলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো কাজ নেই, এটা তো, এবং আদালত কিন্তু এখানে পক্ষভুক্ত করেনি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে। সুতরাং এই জায়গা থেকে কেন আসলে ব্যক্তিগত আক্রোশে, এবং এখানে দেখেন এই উপদেষ্টা মণ্ডলীর যে কেউ কিন্তু যে কোনো বিষয়ে, রাজনৈতিক বিষয়ে কিন্তু, সমসাময়িক বিষয়ে কিন্তু কমেন্ট করেন, সেখানে আসলে আসিফ মাহমুদ কমেন্ট করে কি ভুল করলেন আমি এটাও বুঝিনি, কারণ এখানে আমরা অন্যান্য অনেক উপদেষ্টাকে কিন্তু কমেন্ট করতে শুনি। সেই জায়গা থেকেও আমার এই জিনিসটা প্রশ্ন। এবং দেখেন নির্বাচন কমিশনের যে আপিল করার বিষয়টি আমরা বলছিলাম যে আপিল তো করতে পারতো, কিন্তু সেটাও করেনি, এবং এই পুরো ঘটনাটা যে এবং দেখেন যে অবৈধ নির্বাচনের কথা, মানে প্রথমে উনি আর্জি করলেন একভাবে যে নির্বাচনটি অবৈধ, এটা মানে এস্টাবলিশ করার জন্য, এবং পরবর্তীতে 5 আগস্টের পরে উনি আর্জি সংশোধন করে নিজেকে মেয়র যাতে করা হয় সেটার জন্য আসলে এই যুদ্ধে নেমে গেলেন। আমাদের আবারও একটা বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম রাজনীতির টানাপোড়েন নিয়ে। হাসান আল মামুন, অন্য একটা প্রশ্নে একটু আসতে চাই। জুলাই আগস্টের পর গত 9 মাসে 143 জন মব জাস্টিসে নিহত হয়েছে। মানে মব জাস্টিস বলতে এই যে বিভিন্ন সিচুয়েশন তৈরি করে যে হত্যা করা, মানুষকে পিটিয়ে হত্যা করা, এই পজিশন তৈরি হয়েছে। এবং এখানে অনেকেই বলছেন যে এই যে ছাত্ররা যে আন্দোলন করার পর যে তারা এখন ক্লাসে ফিরে না গিয়ে অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এগুলোকে তারা হাতিয়ার বানিয়ে এই মব তৈরি করে মানে একটা ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করছেন বিভিন্ন জায়গায়। 143 জন কিন্তু নিহত হয়েছে। আপনি কিভাবে দেখছেন এই ব্যাপারটাকে এখন? এটা কি আপনারাও তো এই বিষয়গুলোকে হয়তো সামাল দেওয়ার চেষ্টা করতে পারেন, যেহেতু আপনারাও ইয়াং ছাত্রদের নিয়ে কাজ করেন? আমি আপনাকে এটি বলি, পুরোপুরি একদম প্রথম থেকে শেষ অবধি এখন পর্যন্ত এটার পুরোপুরি বিপক্ষে আমরা। এখানে মনিরা শারমিন আছে, আমরা আসলে পলিটিক্সটা দীর্ঘদিন যাবৎ করতেছি, তো আমরা 8-9 বছর, এবং আমাদের জার্নিটা, আমাদের শরীরে যে পরিমাণ আঘাত, আমরা যদি প্রতিশোধ পরায়ণ হতাম তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা আরও খারাপ হতো। আমরা যে পরিমাণ মার খেয়েছি, 16-17 বার বা 25-26 বার মার খেয়েছি, মানে যে পরিমাণ মানে যন্ত্রণা আমাদের ভিতরে, তো আমরা কিন্তু কোনো রকম প্রতিশোধ পরায়ণ হয়নি। যে মব জাস্টিস যেটাকে বলা হয়, এটি আসলে মব ভায়োলেন্স। এটাকে আসলে আপনি জাস্টিস মানে এটি বিচার বিশ্লেষণ করে এটাকে কোনোভাবেই আপনি করতে পারেন না। এটা ভায়োলেন্স। এবং এই ভায়োলেন্সটা আসলে কেন হয়েছে, এটা আসলে পুলিশ, আমি এটাকে পুরো বাহিনীটাকে বলবো না, কিন্তু পুলিশের যে ভূমিকাটা ছিল বিগত সময়ে এবং ফেসিবাদ পতনের পর তাদের একটা পতন হয়েছে, নিঃসন্দেহে আওয়ামী লীগের যেরকম একটা পতন হয়েছে, এই পুলিশ বাহিনীরও আসলে একটা পতন হয়েছে। এই পতনের সময়টাতে দেশটাকে আসলে যেভাবে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও যেভাবে আসলে কন্ট্রোল করা উচিত ছিল, সেটা হয়নি। যদি সেটা হতো, সেনাবাহিনী যদি সুন্দরভাবে টেক ওভার করতো বিষয়টাকে, তাহলে এই যে যতগুলো আপনি মব জাস্টিস বলছেন এগুলোও হতো না। এবং রাজনৈতিক যে বৈপরীত্যগুলো ছিল, প্রধান উপদেষ্টা কিন্তু এটা বুঝে শুনেই কিন্তু আসলে উনি কাজটি করেছিলেন। মানে সেনাবাহিনীকে যে দায়িত্বটা দিয়েছিলেন, যে পাওয়ারটা, ক্ষমতাটা দিয়েছিলেন, তারা যদি এটি অ্যাপ্লাই করতেন তাহলে রাষ্ট্রের যে বর্তমানে যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, এই অবস্থাটা আসলে থাকতো না এবং এতগুলা মব জাস্টিস অন্তপক্ষে হতো না। হয়তো 2-1টা ইনসিডেন্ট ঘটে যেতে পারতো, কিন্তু আপনার এতগুলা একদম ধারাবাহিকভাবে কিন্তু ঘটতো না। আমি ছোট ছোট করে কয়েকটা আরো প্রশ্নের একটু উত্তর নিতে চাই। এই যে মনিরা শারমিন, আপনার কাছে যেতে চাই। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আন্দোলনের সময়ের যারা আহত ছিলেন, চোখের সমস্যা যাদের, ওনারা চিকিৎসা নিচ্ছেন, সেখানকার 4 জন যারা আজকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটেই বিষ পান করেছেন, যদিও তারা এখন সুস্থ আছেন, এই যে আপনাদের সহকর্মী বা সহযোদ্ধা যারা সে সময়
আন্দোলন করলেন, চোখ হারালেন, চিকিৎসা পাচ্ছেন না বলে তারা এই কাজটি করেছেন বলে আমরা জানতে পেরেছি। তো আপনারা কি তাদের খোঁজ খবর নিচ্ছেন নাকি আপনারা শুধুই এখন রাজনীতি নিয়ে ব্যস্ত? জি, দেখুন, যে ঘটনাটির কথা বললেন সেটা তো খুবই দুঃখজনক। এবং আমি যদি বলি যে গতকালকে আমাদের যে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে গেছিল, সেখানে কিন্তু 5টি বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সেই আলোচনার প্রথম আলোচনাটি ছিল জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসনের কাজে যে ধীর গতি, এটা নিয়ে কিন্তু আমাদের আহ্বায়ক কনসার্ন জানিয়েছেন। এবং সঞ্চয়পত্র এবং মাসিক ভাতার মাধ্যমে তাদের আসলে দ্রুততম সময়ের মধ্যে তাদের যে প্রতিশ্রুত সহায়তা সেটা যাতে প্রদান করা হয়, সেটার ব্যাপারে কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয়কে বলা হয়েছে। সুতরাং এই জায়গা থেকে অবশ্যই আমাদের কনসার্নের জায়গা আছে। এবং আমি মনে করি যে দেখেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু যতবার দিনের মধ্যে নির্বাচনের কথা বলে ততবার কিন্তু এই শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন এবং তাদের আসলে যেই প্রতিশ্রুত অর্থ বা সহায়তা নিশ্চিত করার কথা বলেন না। এটা সবারই দায়িত্ব। অবশ্যই এটা সবারই দায়িত্ব। দেখেন, যখন আপনি স্টেক ভাগাভাগির সময় যখন আপনি বলছেন যে আমার দলের এত মানুষ শহীদ হয়েছে, আহত হয়েছে, সেই জায়গা থেকে আপনি যখন এই কথা বলেন তখন আপনার উপর কিন্তু দায় বর্তায়। বাংলাদেশের প্রথমত আমরা কিন্তু এই বিষয়টির সাথে একদমই একমত না যে এই কোন দলের কত সংখ্যা এইভাবে করে আমরা ভাগাভাগি করতে, শহীদের সংখ্যা বা আহত সংখ্যা ভাগাভাগি করতে আমরা রাজি না। আমাদের কাছে মনে হয়েছে যেটা ছাত্র জনতার অভ্যুত্থান, এখানে সবাই আমরা একত্রিতভাবে আন্দোলনটি করেছি এবং এই শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা এটার দায় আসলে আমাদের সবার। এবং যে রাজনীতিটা আমরা করতে চাচ্ছি, দায় ও দরদের রাজনীতি বলছি, দায় কিন্তু আমাদের সবচেয়ে বড় দায় কিন্তু বর্তমানে এটি। এবং সকল রাজনৈতিক দলের, আমি বলবো যে হাসানুল মামুন ভাইও আছেন, ওনাদের পক্ষ থেকেও যাতে এই ব্যাপারটিতে ইনক্লুডেড হয়ে আসলে এই চিকিৎসা প্রক্রিয়া এবং শহীদ পরিবারের যে পুনর্বাসন, এই বিষয় নিয়ে আমাদের সকলের কথা বলা দরকার। ধন্যবাদ আপনাকে। হাসানুল মামুন, আজকে তারেক রহমান বলেছেন একটি প্রোগ্রামে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আমার প্রশ্নটা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর থেকে জানুয়ারির 26 জুনে নির্বাচন হওয়ার কথা, যেটা আবারও প্রধান উপদেষ্টা একদম উনি সরাসরি বলেছেন যে একদিনও পেছানো যাবে না। আমি আপনার কাছে যেটা জানতে চাই যে ডিসেম্বরে নির্বাচন হলে কি লাভ, আর জুনের দিকে নির্বাচন হলে কি ক্ষতি হতে পারে বা কি হবে ক্ষতি? বিষয়টি দেখুন, এখানে আসলে আমি খুবই আশ্চর্য হই যে এতদিন পর্যন্ত শেখ হাসিনা গভর্নমেন্ট ছিল, এরপরে একটা অভ্যুত্থান হলো, নির্বাচন তো হবেই, এটি মানুষের কাম্য। এবং গণতান্ত্রিক যে রাষ্ট্রে যেটি হয়, নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার গঠিত হয়, সেটি নির্বাচন চাওয়া প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার, সে চাইতেই পারে। এটা নিয়ে আমি মোটামুটি একদম পুরোপুরি একমত যে নির্বাচন চাইতেই পারে। কিন্তু আসলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হইতে হবে বা জুনের মধ্যে হইলে এটা সমস্যাটা কোথায়? এখানে আমি আসলে কোনো সমস্যা দেখি না। 1, 2 নাম্বার হচ্ছে যে এখানে কিছু কিছু বিষয় আছে, আমি একদম পুরোপুরি যে একদম ডিসেম্বরের ভিতরে নির্বাচনটা করে ফেলতে হবে, আমি এটাতে একমত না। একমত আমি এই জায়গাটায় যে আপনার যে কাজটা আছে এখানে, মূল যে কাজটা, এটা হচ্ছে আওয়ামী লীগের বিচারটা সম্পন্ন করা, এটা হচ্ছে মূল কাজ। এবং মনিরা শারমিন যে কথাটি বললেন যে আসলে নির্বাচন কমিশন নিয়ে তারা অভিযোগ দিয়েছেন, এটি অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন আমি বলবো, কারণ সকলের মতামতের উপর ভিত্তি করেই তারপর এটি গঠিত হয়েছে। তো তার চেয়েও বড় বিষয়, যেই থাকুক নির্বাচন কমিশনে, এই কমিশনটাকে আসলে সংস্কার করা প্রয়োজন। কোনো ব্যক্তি কমিশনের আইন সংশোধন করা এবং যে ব্যক্তি আসুক প্রক্রিয়াগুলো ঠিক করা, যেই ব্যক্তি আসুক সে যেন আইনের বাইরে কোনোভাবেই না যেতে পারে। তাই মনে করি যে তারেক রহমান বলেছেন, উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি বলতে পারেন, আমিও বলতে পারি যে আমিও ডিসেম্বরের ভিতরে নির্বাচন চাই, কিন্তু প্রধান উপদেষ্টা কাজের মাধ্যমে উনি বুঝিয়ে দিতে হবে যে আসলে জানুয়ারি, ফেব্রুয়ারি কিংবা মার্চে নির্বাচনটা এই জন্য প্রয়োজন, এই কাজগুলো এতদিন পর্যন্ত সময় লাগবে, নির্দিষ্ট একটা রোডম্যাপ দিবে বা নির্দিষ্ট সময় দিবে যে এতদিন পর্যন্ত এই কাজগুলো আমরা সম্পন্ন করব, করার পর এই সময় আমরা নির্বাচন দেব। এতে আমাদের আপনাকে ধন্যবাদ হাসানুল মামুন। মনিরা শারমিন, আমাদের হাতে খুব অল্প একটু সময় আছে, আমি জানতে চাচ্ছি যে নির্বাচন ডিসেম্বরে হলে কি লাভ, জুনে হলে কি ক্ষতি, এবং একই সাথে বলতে চাই প্রধান উপদেষ্টার অফিস থেকে বলা হয়েছে যে এখানে শুধু নির্বাচনটাই তাদের মুখ্য উদ্দেশ্য না। এই জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে তাদের যে দায়িত্ব সেটা হচ্ছে একটা নির্বাচন, একটা হচ্ছে বিচার প্রক্রিয়া। এই যে তিনটা বিষয়, এই তিনটা বিষয়কে গুরুত্ব দিয়ে তারা কাজ করছেন। সেই ক্ষেত্রে নির্বাচনের টাইম ফ্রেমটা
নির্বাচনটাকে আপনারা এখন কিভাবে দেখছেন? দেখুন, নির্বাচনকে আমরা কোনো টাইম ফ্রেম বলিনি, মানে আমাদের পক্ষ থেকে আপনারা তো সময় চাচ্ছেন যে আমরা একটু দেরি হলেও অসুবিধা নেই। না, আমরা এরকম কোনো কথা বলিনি। আমরা যেটা বলছি, দেখেন, প্রধান উপদেষ্টা কিন্তু বলেছে যে ডিসেম্বর থেকে জুন, এবং এইটা উনি যতদিন ধরে বলছেন তার মধ্যে এমন কোনো ঘটনা ঘটেনি অথবা এমন কোনো আস্থার সংকট আমরা দেখিনি যে এই ডিসেম্বর থেকে জুনের টাইমলাইনের বাইরে এটা যেতে পারে। এবং আমরা এটার সাথে একমত পোষণ করেছি যে ডিসেম্বর থেকে জুন যদি ওনারা টাইমলাইন বলেন তাহলে এতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখন দেখেন বিএনপির পক্ষ থেকে বারবার করে যেটা বলা হচ্ছে, এবং বিভিন্ন রাজনৈতিক দল অনেকেই এটা বলছে যে ডিসেম্বরেই হতে হবে। দেখেন, ডিসেম্বরেই হতে হবে, তার মানে তো আপনি এটা ডেডলাইন দিয়ে দিলেন যে ডিসেম্বরের বাইরে যাওয়া যাবে না। সুতরাং এটা টাইম লাইন না, বা আপনারা যে রোড ম্যাপের কথা বলছেন সেটাও না। তার মানে আপনারা চাচ্ছেনই, এটা তাহলে ক্লিয়ার করে বলতে হবে যে আমরা ডিসেম্বরেই যাচ্ছি, ডিসেম্বরের বাইরে যাওয়া যাবে না। এটা এক ধরনের ব্যাপার। কিন্তু এনসিপির পক্ষ থেকে এই ধরনের কোনো বিষয় আমরা বলছি না। আমরা বলছি যেটা হাসানুল মামুন ভাই বললেন, সেটা হচ্ছে যে আমরা বলছি যে এই অভ্যুত্থান পরবর্তী সরকারের শুধু নির্বাচনটাই তার ম্যান্ডেট না, সংস্কার এবং বিচার, আওয়ামী লীগের বিচার, জি, আওয়ামী লীগের বিচার খুব গুরুত্বপূর্ণ ম্যান্ডেট। এবং এই নির্বাচন হতে গেলে যে সংস্কারটা প্রয়োজন, যে মৌলিক সংস্কারের কথা আমরা বলছি, এই মৌলিক সংস্কারের মাধ্যমে নির্বাচনটা একটা আউটপুট হিসেবেই, সুন্দর একটা নির্বাচন একটা আউটপুট হিসেবেই আসবে। এবং এই টাইমলাইনের ব্যাপারে আমাদের কোনো অসুবিধা নেই। শুধু আমরা আমাদের যে 3টি এজেন্ডা, এই এজেন্ডার মধ্যে হলেই কোনো অসুবিধা নেই এনসিপির পক্ষ থেকে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল অন্য কোনো অতিথি এবং অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, বৈশাখী টেলিভিশন দেখতে থাকুন। শুভরাত্রি।